জাতীয় পুরস্কার প্রাপ্ত ডিরেক্টর কাপল তাদের ইন্টারভিউ করলাম এবং সেখানে অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে হিন্দু মুসলিম থেকে শুরু করে বাংলা সিনেমা থেকে শুরু করে মার্ভেল, ডিসি, কমিক বুক, এক্সম্যান অ্যান্ড উলভারাইন, ডেডপুল সমস্ত কিছু এবং ইন্টিমেট রোমান্টিক সিন কিভাবে শুট করা হয় সমস্ত কিছু নিয়ে ডিটেইলে আলোচনা করেছি। দুটো পার্টে ভিডিওটা আসবে, এটা একটা বড় একটা পার্ট, এর পরের পার্টটা কালকে আসবে। মজা পাবে, টাইম স্ট্যাম্প আমি সমস্ত কিছু মেনশন করে দেবো কমেন্টে, দেখো তোমরা। তো আমার সঙ্গে রয়েছেন রাজদীপ দা এবং শর্মিষ্ঠাদি। তাদের আপকামিং ফিল্ম মন পতঙ্গ 13ই ডিসেম্বর কলকাতার বুকে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তো তাদের প্রিভিয়াস যে ফিল্মটা কালকক্ষ, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এবং আমার খুব প্রিয় সিনেমা, যেটা রেফারেন্স আমি অনেক জায়গাতে বহুবার দিয়েছি। তো আজকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই দুইজন গণ্যমান্য মানুষকে, এবং তাদের আপকামিং সিনেমা নিয়ে কথা হবে, কালকক্ষ নিয়েও কথা হবে এবং একটুখানি কমিক বুক, পাল ফিকশন নিয়েও কথাবার্তা হবে যতটুকুনি সময় পাওয়া যায়। তো ওয়েলকাম রাজদীপ দা, ওয়েলকাম শর্মিষ্ঠাদি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। একদম সুস্থ অসুস্থতার মাঝখানে চলছি আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে। তো চলছে সেই কারণে বললাম, আদারওয়াইজ ঠিক আছে, বলো চলতে থাকো। আচ্ছা, তোমরা মন পতঙ্গ নিয়ে তোমরা কতটা মানে এক্সাইটেড, কতটা মানে মন পতঙ্গের এখন কিরকম প্রিপারেশন চলছে, কটা হলে আসছে, কত জায়গায় মুক্তি পাচ্ছে, এগুলো যদি একটু জানাও খুব ভালো হয়। সেটা খুব একটা মানে সেটাই প্রবলেমের বিষয়। মানে এই মুহূর্তে আমরা মানে এক্স্যাক্টলি জানি না কটা হলে আসছে, যেটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এখনো বাংলায় ফেস করে আসছে, যে একটা হলের সমস্যা, শেষ মুহূর্ত অব্দি জানা যায় না কোথায় কোথায় রিলিজ করছে, কোন টাইমে রিলিজ করছে। তো সেগুলো আমরাও ফেস করছি, মানে যেটা সবাই ফেস করে, মানে অনন্তকাল ধরে ফেস করে আসছে। তবে মানে সেটা নিয়ে স্লিপ করে কোনো লাভ নেই, কারণ মানে এটার ভেতর দিয়ে জিনিসটাকে নেগোশিয়েট করতে হবে। এবং যেহেতু সামনে এবং পিছনে অনেকগুলো বড় বড় রিলিজ আছে, তো এবং মানে যেহেতু আমাদের দর্শক যেহেতু আই বিলিভ যে ছবিটা দেখতে ইচ্ছুক, তো তাদের একটু হয়তো মানে কি বলবো, একটু ডিফিকাল্টি ফেস করতে হবে, কিন্তু মানে হোপফুলি তারা সেই পেশেন্সটা রাখবে এবং সিনেমাটা দেখবে। এবং আমরা চাইবো যে যত তাড়াতাড়ি মানে মানে যখনই তারা জানতে পারছে এবং যখনই আমরা জানতে পারবো, আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে দেবো, সো দ্যাট দে অলসো মানে যারা দেখতে চাইছে তারা যত তাড়াতাড়ি সিনেমাটা দেখা শুরু করবে, তত আমাদের বেশি দিন সিনেমা হলে থাকতে সুবিধা হবে। আচ্ছা রাজদীপ দা, আমি তোমাকে একটা কোয়েশ্চেন করি। আচ্ছা শর্মিষ্ঠাদি, প্রথমে তোমাকে একটা জিনিস বলি। শর্মিষ্ঠাদি, তোমার মাইকটা একটুখানি কাছে আনতে পারবে, বা হেডফোন বা যেটাতেই তুমি কথা বলছো? শোনা যাচ্ছে এবারে? এইবার একদম পরিষ্কার শোনা যাচ্ছে, এইবার একদম পরিষ্কার শোনা যাচ্ছে। ঠিক আছে। রাজদীপ দা, তোমাকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে কি যে দেখো, আমরা এমন একটা সময় এখন আছি যেখানে টুম্বাডের রিলিজ হয়, টুম্বাড নিয়ে প্রচুর কথা হয়। ব্রাহ্মায়ুগাম আই হোপ তুমি দেখেছো, এই বছরে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে এসেছিল শুরুর দিকে। তো আমার কিন্তু কালকক্ষ দেখার এক্সপিরিয়েন্স কিন্তু অলমোস্ট সিমিলার লেভেলে। ইভেন কি আমার মনে হয়েছে যে টুম্বাডের থেকে কালকক্ষ কনসেপচুয়াল লেভেলে অনেকটাই এগিয়ে রয়েছে। এক্সিকিউশন তো টুম্বাডের কাছে বাজেট অনেক বেশি ছিল, কিন্তু কালকক্ষর যে কনসেপ্ট সেটা কিন্তু অনেক বেশি কমপ্লেক্স, জটিল এবং খুব এনগেজিং। তো তোমার কোথাও গিয়ে মনে হয় যে মেবি তুমি একজন বাঙালি পরিচালক যে ইন্ডি ফিল্ম বানাচ্ছে বলে তোমার সিনেমা নিয়ে মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে কালকক্ষ, এটা বোধহয় আমি মাল্টিপল টাইম বলেছি যে সিনেমাটা নিয়ে কোনো ডিসকাশন নেই, কারণ খুব একটা বেশি লোকের কাছে পৌঁছায়নি। ওকে, খুব হাতে গোনা কয়েকজন সিনেফাইল যারা নন্দন রাধা স্টুডিওতে ইন্ডি ফিল্ম দেখতেই যায়, তারা হয়তো জানে, ঠিক আছে, কিন্তু বাকি মানুষদের কোনো আইডিয়া নেই। এটা নিয়ে তোমার কি মনে হয়, এই সিনারিও কিভাবে চেঞ্জ হতে পারে বলে তোমার মনে হয়? আমরা বাংলা সিনেমা হিসেবে মানে আমাদের কাজকে ন্যাশনাল লেভেলে এবং নিজেদের মধ্যে প্রজেক্ট করার দিক দিয়ে আমরা অনেকটা পিছিয়ে আছি। মানে এই মুহূর্তে আমরা এখনো মানে আমাদের কন্টেম্পোরারি ফিল্ম মেকার্সরা, মানে ইনক্লুডিং আস,
তারা আমাদের কাজ নিয়ে মানে অন্য লোকের কাজ নিয়ে উই ডু নট প্রমোট ইচ আদার দ্যাট মাচ, ঠিক আছে। সেকেন্ডলি মানে এখনো আমরা মানে মানে নতুন ধরনের সিনেমাকে অ্যাজ এ ইন্ডাস্ট্রি এমব্রেস করছি না। আমরা এখনো মানে বড় ছোট সবাই বাঙালি ফিল্ম মেকার নিজেদের মধ্যেই কম্পিট করে যাচ্ছে, ঠিক আছে। এবং সেটা শুধু ফিল্ম মেকারদের ক্ষেত্রে না, মানে সেটা মানে প্রডিউসার, ডিস্ট্রিবিউটর, মানে সব মহলেই মানে নতুন দর্শককে কিভাবে জুড়বো আমার সাথে সেই জায়গায় আমরা ভীষণ ল্যাক করে যাচ্ছি। এবং আমরা মানে এখনো মানে মানে স্টিল মাইলস বিহাইন্ড ওয়্যার দ্য আদার ফিল্ম ইন্ডাস্ট্রিজ আর এই মুহূর্তে। এবার আমার মনে হয় এইটা আমরা যে জায়গায় আছি এই জায়গায় কিন্তু সামওয়ান লাইক অনুরাগ কাশ্যপ ছিল যখন সে তার প্রথম দিকের ছবিগুলো রিলিজ করছে। মানে তুমি যদি ব্ল্যাক ফ্রাইডে বা 5 এর কথা বলো, তখনও কিন্তু একদম গোনা কিছু সিনেফাইলই জানতো, কেউ জানতো না তো। এবং কিন্তু সেই সিনেমাগুলো কিন্তু আজকে আমরা জানি, আজকে অনুরাগ কাশ্যপ 5 আবার রিলিজ করার কথা ভাবছে। আবার যে না ছবিটা প্রথমবার রিলিজ করার কথা ভাবছে। হ্যাঁ, 5 তো কোনোদিন রিলিজই হয়নি, রিলিজ হয়নি, একদম হয়নি। হ্যাঁ, মানে তোমার ধরো ব্ল্যাক ফ্রাইডে হবার বোধহয় 5-6 বছর বাদে রিলিজ করেছিল, ঠিক আছে। আমরা আটকে গেছিল। হ্যাঁ, তো এবার আমরা মনে হয় মানে এবার ফিল্ম মেকার নিজে তো আর নিজের কথা সব জায়গায় পৌঁছাতে পারে না। ইট অলসো ডিপেন্ডস অন দা মানে কি বলবো সিনেফাইজদের কতটা মানে মানে পৌঁছ, মানে তোমাদের মতো সিনেফাইলরা ইফ ইউ টক অ্যাবাউট ইট দেন অনলি দিস ফিল্ম উইল রিচ। কারণ আজকে আমরা যে ধরো মানে যে বীজটা পুঁতছি সেই গাছের ফল দিতে একটা তো টাইম নেবে। মানে কাশ্যপকেও সেই টাইমটা দিতে হয়েছে, মানে 10-15 years down the line he became কাশ্যপ, he becomes that legend। কিন্তু আমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে আজকের এই গ্লুমি সিচুয়েশনটা দিয়ে মানে ডেসপেয়ার করার কোনো মানে হয় না। ইফ সামথিং গুড ইজ কামিং ইউর ওয়ে, ডু ইট। সবকিছু তো ডিরেক্টরের হাতে থাকে না, একটা সিনেমা কিভাবে রিলিজ হবে, একটা সিনেমা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে, দিস ইজ নট দ্য ডিরেক্টরস প্রেরোগেটিভ। তো অ্যাজ আ ডিরেক্টর তোমার এটাই দেখা উচিত কিভাবে তুমি তোমার বেস্ট কাজটা দিতে পারো। আচ্ছা, আমি হ্যাঁ, যেটা বললো সেটা তো একদমই ঠিক। এবারে প্রশ্নটা উঠছে যে হাউ টু রিচ আউট টু মোর পিপল, মোর অডিয়েন্স। তো সেখানে যে সিনেফাইলসরা তারা একটা এই নন্দন রাধা যেটা তুমি বললে যে এই চত্বরে এই থিয়েটার হলস গুলোতে গিয়ে দেখেছে, আমাকে মানে বহু মানুষ এখনো অব্দি জিজ্ঞেস করছে যে কোনো ওটিটিতে কেন কালকক্ষর নেই। মানে এটা আমি রাজদীপ দাকে বহুবার জিজ্ঞাসা করেছি যে ওটিটি বা ইউটিউবে কেন ছাড়ছে না। হ্যাঁ, দেখো ইউটিউবের ক্ষেত্রটা একটু আলাদা, কিন্তু অন্য ওটিটি বা অনেকে আমাকে বলেছে যে আমরা তো মুভিতে দেখতে পাচ্ছি যে ওটার এটা রয়েছে, যখন বুসানে ওটা সিলেক্টেড হয় নিউ কারেন্সে, তো মুভি ওর যে প্লে লিস্টটা বানায় তাতে কালকক্ষ কিন্তু রয়েছে, কিন্তু ওখানেও কেন নেই। এবারে এই সব উত্তরগুলো কিন্তু আমাদের কাছেও নেই, মানে নেই এই কারণে যে একটা ছবির সাথে একটা প্রযোজনা যখন মানে ইনভলভড, প্রযোজক যখন ইনভলভড, তার কিছু প্রেরোগেটিভস আছে, প্লাস যে ধরনের ওটিটি যে ধরনের জিনিস নেবে সেখানকার কিছু মানে সেখানেও মানে আমরা গ্রাজুয়ালি বুঝেছি যে একটা ছবি করলেই সেটা সঙ্গে সঙ্গে ওটিটি তুলে নিচ্ছে বা নিয়ে নিচ্ছে, সেটা কিন্তু নয়। মানে সেখানেও নানান রকম মানে বোকে কাজ করে, মানে একসাথে এতগুলো ফিল্ম ইন আ প্যাকেজ যায়, মানে দেয়ার আর ডিফারেন্ট ইকুয়েশনস, যেটা কিন্তু মেবি এই আলোচনাটা শুধু ওই দিকে নিয়ে গেলে একটু মুশকিল হয়ে যাবে, কিন্তু এইগুলো আমাদেরও সময় লাগছে বুঝতে। তো সেখানে এইটা আমি বলতে পারি দিস ইজ আ গুড সাইন যে তোমার মতন একজন অডিয়েন্স, মানে আমি তো তোমার মন পতঙ্গ ট্রেলার নিয়ে যা তুমি বলেছো আমি নিজেই অবাক হয়ে গেছি, আমি নিজেই মানে ইট ইজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন যে এরকম করে কোনো রিভিউ হয়েছে। মানে এটা কিন্তু রিসেন্টলি 2 দিন আগে জানতে পেরেছি যে এটা ঘটেছে। তো সেইখানে দাঁড়িয়ে তার মানে যারা খুঁজছে তাদের কাছে হয়তো খোঁজটা থাকছে,
এবারে আমরা মানে ভীষণভাবে চাইছি যে আরো মানুষের কাছে যাতে পৌঁছানো যায়, তাই জন্য মন পতঙ্গ নিয়ে কিন্তু প্রসেসটা একটু আলাদা। কালকক্ষ যে সময় দাঁড়িয়ে যেভাবে করেছিলাম, সেখানে ছবিটা বানাতে পারাটাই হয়তো মেন উদ্দেশ্য ছিল, আর আর তা সেটা নিয়ে কিছু হতে পারবে মানে এই ভাবনাটাও আমাদের তখন আসেনি। কিন্তু সে যে জার্নিটা নিয়েছে টিল ন্যাশনাল অ্যাওয়ার্ড, বা এখনো যে খোঁজটা আসে, এখনো বিভিন্ন ইন্টারন্যাশনাল সার্কিট থেকে কিন্তু খোঁজ আসে যে এই ছবিটা আমরা দেখাতে চাই। কোনো মানে অদ্ভুত জনরা ফিল্ম ফেস্টিভ্যালস যেগুলো হয়, ধরো ফ্যান্টাসি ফিল্ম ফেস্টিভ্যাল, এই ধরনের জনার বেস যেগুলো হয়, তারা কিন্তু এখনো খোঁজ করে। এবারে খুব সাধারণভাবে হওয়ার কথা কি, একটা ওটিটি প্ল্যাটফর্ম বা একাধিক ওটিটি প্ল্যাটফর্মে ছবিটা থাকার কথা, এবং যাতে আরো মানুষ সত্যি দেখতে পায়। তো তার যে চেষ্টা চরিত্র চলছে না তা নয়, চলছে অবশ্যই, কিন্তু মানে there is a finance which is involved with the film, তো তার কিছু তো রিটার্ন প্রযোজক এক্সপেক্ট করছে, যে সেটা আশাটা বাঞ্ছনীয়। তো সেইখানে কিছু জিনিস হয়তো মিলছে না, যে কারণেই এখনো সেটা স্থগিত রাখা হয়েছে। আর মন পতঙ্গের ক্ষেত্রে মানে তোমার জিজ্ঞেস করার আগেই আমি বলি যে এটার ক্ষেত্রে এটা যেহেতু মানে আরেকটু বেশি আমার মনে হয় অডিয়েন্স রিলেটিবিলিটি আর একটু বেশি বাড়ানোর ক্ষমতা মন পতঙ্গ রাখে, কেননা যেভাবে জিনিসটা মানে স্টোরি টেলিংটা যে জায়গায় রয়েছে, মানে কালকক্ষর ক্ষেত্রে খুব বাইপোলার ভিউজ হতে পারে, কিন্তু মন পতঙ্গর ক্ষেত্রে বাইপোলারটা অন্য জায়গায় যাবে, কিন্তু কোথাও মাস এনগেজমেন্ট অনেক বেশি আমাদের মনে হয়েছে সেটাতে তৈরি হবে। তো এইটা এখন দেখার বিষয় যে আমরা যে সময়টাতে ছবিটা রিলিজ করতে চলেছি, যেটা রাজদীপ বললো বা তুমিও বলেছো যে আগে পিছে অলরেডি আজকে মানে ভারতবর্ষের এই বছরের সব থেকে বড় ব্লকবাস্টার মানে সব থেকে বড় ছবি রিলিজ হয়েছে, তার পর আমরা আসছি, এবং তার পেছনে বাংলা ছবিও প্রচুর বড় মাপের রয়েছে। তো সেখানে আগেন ইট ইজ আ টাফ সিচুয়েশন, বাট আমরা খুব টাফ সিচুয়েশনে ছবিটা তৈরি করেছি, বা উই নেভার ট্রাই টু প্লে সেফ অ্যাজ ওয়েল। তো সেখানে আমাদের ওই সেফটি মেজারমেন্ট দিয়ে ভাবলেও হয়তো চলবে না। তো এই সাহসটা যখন ছবিটা বানাতে দেখাতে পেরেছি, তাহলে এইভাবেই এই মানে এই হতাশা নিয়ে বা ডেসপেয়ার করে কোনো লাভ নেই। উই হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস এন্ড অ্যাকর্ডিংলি ডিল উইথ দ্য সিচুয়েশনস, এটাই বলতে পারি। আর তোমাকে যদি কোথাও একটা ইমপ্রিন্ট রাখতে হয়, সিগনেচার রাখতে হয়, তাহলে তো তোমাকে এই সাহসটা দেখাতেই হবে। হ্যাঁ, মানে রিস্ক না নিলে তো একটা ছাপ ছেড়ে যাওয়াটা খুব একটা বেশি এক্সপেক্ট করা উচিত, এবং তোমাকে খুব অনেস্টলি সেটা করতে হবে। মানে মানে যেটা আমার তোমার কথাগুলোতে সবথেকে ভালো লাগার জায়গা এটাই মনে হয়েছে, যে তুমি কোথাও মানে জেনুইন জায়গাটাকে মানে বলবার চেষ্টা করবে, মানে তোমার জিনিসটার মধ্যে জেনুইননেস মনে হয়েছে বলে সেইভাবে তুমি বলার চেষ্টা করেছো। তো যেইটা আমাদেরও মনে মানে আমরা যে অনেস্টির সাথে ছবিটা তৈরি করেছি, বা যেই মানে যে অনেস্টিটা নিয়ে এগোচ্ছি, সেইটা টাইম লাগুক, কিন্তু সেটা ডেফিনেটলি সেই জায়গা থেকে যাতে না সরে যেতে হয় সেটারই চেষ্টা আমরা করে যাই। মানে আমি ওর কথায় যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে বেসিক্যালি মানে অনেক ধরনের সিনেমা হচ্ছে, মানে কমার্শিয়াল আর্ট হ্যানা ত্যানা অনেক কিছু, কিন্তু যখনই তুমি তোমার অরিজিনাল ভয়েসটা মানে আনবার চেষ্টা করবে, ডিফারেন্ট প্ল্যাটফর্মস হ্যাভ ডিফারেন্ট প্যারামিটার্স। ঠিক আছে, এটা শুধু কমার্শিয়াল ফিল্ম আর্ট ফিল্ম বলে না, সব জায়গার নিজস্ব প্যারামিটার আছে, এবং তারা সেই প্যারামিটারের বাইরে কিছুতেই যেতে চায় না। মানে তুমি যে ছবিগুলোকে নিয়ে কথা হচ্ছে না হচ্ছে তা না হচ্ছে, সেগুলো এক একটা প্যারামিটারে ফিট করে। এবার যখনই তুমি এই প্যারামিটারের বাইরে গিয়ে একদম তোমার অরিজিনাল ভিশনটাকে, ডিরেক্টোরিয়াল ভিশনটাকে বা ক্রিয়েটিভ ভিশনটাকে নিয়ে আসার চেষ্টা করবে, সেইখানে তুমি মানে দর্শক অবধি পৌঁছানোর যে ব্রিজটা, এই ডেমোক্রেটিক স্পেসটা আজকে খুব কমে যাচ্ছে। তো সেই স্পেসটা তুমি তত সংকুচিত হতে থাকবে। এবার আমি এটা অ্যাবসলিউটলি বিশ্বাস করি যে একটা কোন ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেয়েছে বা বড় অ্যাওয়ার্ড পেয়েছে বা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব সুপারহিট হয়ে গেছে, এই সবের উপরে একটা ফিল্ম ভালো না
সেটা আলটিমেটলি ডিপেন্ড করবে তার লনজিভিটির ওপর, যে সেই সিনেমাটা 10 বছর বাদে কটা লোক সেই সিনেমাটা নিয়ে কথা বলছে, বা সেই সিনেমাটা মানে মানে 10 বছর বাদে যখন কেউ সেই সিনেমাটা দেখবে তখন সে সেটাকে কিভাবে জাজ করবে। এবং সেইটা যদি তুমি অ্যাজ আ ফিল্ম মেকার করতে না পারো, মানে মানে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সাময়িক সাকসেস পেয়ে গেলেও মানে ইউ ওয়ান্ট, মানে আমরা এইগুলো করছি কেন, ওয়াই আর উই ইনটু আর্ট? কোথাও তো এই আর্টের থ্রু দিয়ে উই আর লুকিং ফর, মানে কি বলবো, ইমর্টালিটি, সেটা পাওয়া ইট ইজ নট পসিবল। তোর মাইকটা কিছু একটা প্রবলেম করছে রাজদীপ, আগের দিনের মতো। হ্যাঁ, কিছু একটা ফাম্বল হচ্ছে। আচ্ছা, মোটামুটি ঠিকঠাক অডিও আসছে আমার যতদূর যেরকম মনে হচ্ছে। আচ্ছা, এবার তোমাদের দুজনকে একটা কোয়েশ্চেন করি, এই মন পতঙ্গ বা কালকক্ষের স্ক্রিপ্ট লিখতে, কারণ আমি দেখলাম যে কালকক্ষ তো একটা ঘরের মধ্যে, সেখানে টাইম লুপ আছে, হরর আছে, মাইথোলজিক্যাল রেফারেন্স হালকা ফুলকা আছে, সায়েন্স ফিকশন রয়েছে, কোভিডের পরিস্থিতি রয়েছে, এতগুলো এলিমেন্ট বা এতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট জনরে কনসেপ্ট ব্লেন্ড করতে তোমাদের কালকক্ষকে এনভিশন করতে স্ক্রিপ্ট লিখতে কত সময় লেগেছিল? আর মন পতঙ্গ যেহেতু অনেকটাই ডিফারেন্ট, যে একটা প্রেমের গল্প, ঠিক আছে, তারা গ্রাম থেকে শহরে পালিয়ে আসছে, সার্ভাইভ করছে, তো সেটার স্ক্রিপ্ট লিখতে তোমাদের কিরকম সময় লেগেছে? স্ক্রিপ্ট কি তোমরা দুজনে একসঙ্গে লেখো, নাকি কেউ একজন একটা পয়েন্ট থেকে শুরু করলো, আরেকজন মাঝখান থেকে এসে জিনিসটাকে ইয়ে করলো, ওরকম ভাবে হয়? না না, একদমই একসাথে লিখি। হ্যাঁ, 1 মিনিট, ওটার উত্তর দেওয়া বলে নি যে মানে কালকক্ষর যে জনরা ডিফাইনিং ব্যাপারটা বলছো, যদি মন পতঙ্গ দেখো সেখানেও দেখবে দের ইজ আ কনস্ট্যান্ট মানে জনরা ডিফাইনিং এন্ড জনরা শিফটিং হ্যাপেনিং ইন দ্য ফিল্ম। এটা নিয়ে লোকে লিখেওছে যে মানে কনস্ট্যান্ট জনরা শিফট করতে থাকে ফিল্মটা, তো সেটা ওখানেও আছে। সেকেন্ডলি হচ্ছে, বল তুই রাইটিং প্রসেসটা নিয়ে। হ্যাঁ, তো হচ্ছে এটা যে আমরা এরকম ভাবে হয় না যে ও একটা পোর্শন লিখলো, আমি আর একটা পোর্শন লিখলাম, সেটা গিয়ে তার একটা ইউনিজন করছে, সেরকম হয় না। একদমই যেটা হয় যে আমরা মানে আমাদের মধ্যে একটা প্রথম একটা আলোচনা হয়ে যায়, বা ধরো একটা কনসেপ্ট নিয়ে মানে তার ইনসেপশনটা যদি রাজদীপ দিল যে এইভাবে আমরা ভাববো। আমি কালকক্ষটা নিয়েই বলি, কালকক্ষর বিষয়টা এইভাবে এসেছিল যে আমরা যখন সত্যি বন্দী হয়ে যাই ঘরের মধ্যে, মানে ফ্রম জনতা কারফিউ টু দ্য ফার্স্ট মান্থ, আমরা প্রত্যেকদিন প্রতি মুহূর্তে ভেবেছি আজকে বেরিয়ে যেতে পারবো, আজকে বেরিয়ে যেতে পারবো। প্রথমে 1 দিন, 3 দিন, 7 দিন, তারপরে 21 দিন, 1 মাস, এইভাবে ব্যাপারটা তো চলে। তো এবং তখন হচ্ছে মন পতঙ্গের স্ক্রিপ্ট কিন্তু লেখা হয়ে গেছে, কেন মন পতঙ্গ ওয়াজ সাপোজ টু বি আওয়ার ডেবিউ ফিল্ম। আর তখন এই এত বড় স্কেলে কিন্তু মন পতঙ্গ ভাবা হয়নি, গল্পটা এটাই ছিল, কিন্তু স্কেলটা অনেক ছোট ছিল, আর আরো অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট এবং স্মল স্কেল ভাবা হয়েছিল ওই সময়টা। তো ওটা হচ্ছে আটকে গেল ঠিক 20th March 2020। মানে আমরা কিন্তু রাস্তায় ওই হাসান লক্ষ্মী মানে শুভঙ্কর আর বৈশাখীকে শুয়ে একটা ওয়ার্কশপ টাইপের করছিলাম, যে ওরা রাস্তায় ফুটপাতে শুতে পারবে কিনা। তো সেইটা করতে করতে অ্যানাউন্সমেন্টটা হয় যে কালকে বন্ধ হবে, কিন্তু আমরা জানি পরশুদিন খুলে যাবে, এবং আমরা নিজেরাও বন্দী হয়ে যাই। এবং সেইখান থেকে যখন গ্রাজুয়ালি আমরা মানে দিনের পর দিন বুঝতে আরম্ভ করি যে এই ছবিটা রিভাইভ করা যাবে না, আদৌ আমরা বাঁচবো কিনা সেটাও আমরা জানি না, এবং সেই হতাশা, সেই ভয়, মানে কালকক্ষর যেটা মূল যে প্যারানোইয়াটা, যে ভয়টা নিয়ে আমরাও বাঁচি। মানে আমিও আমার কলিং বেলে হামেশাই ছড়াতাম, কেউ কলিং বেল টিপে গেলে তো সেটাতে আমি স্যানিটাইজার বা ডেটল ছড়িয়ে রাখতাম। হ্যাঁ, তো এইটা নিয়ে যখন বসবাস করছি তখন মানে কি করব, মানে আমাদের মানে সার্ভাইভাল এবং ছবি বানানো ক্যারিয়ার সব ডামাডোল পুরো বিষয়টা। তো সেরকমই একটা কথা প্রসঙ্গে রাজদীপ আমাকে একটা জাস্ট খসড়া টাইপের শোনায়, যে ও তখন ভাবছে যে
যদি মানে যাই করি না কেন আমাকে একটা ঘরের মধ্যে বন্ধ হয়ে কিছু একটা করতে পারবো, যদি আমাদের কিছু মানে যদি সিস্টেমটা খোলেও এবং আমরা প্রথম যদি কিছু করতে পারি। তো ওর ভাবনাতে প্রথমে এটা একটা তখন organic আসে যে জিনিস ঘটে তখন, যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একটি মেয়ের পরিবারকে হাওড়ায় না কোথায় হ্যাঁ তাকে নিয়ে চলে গেছে এবং মেয়েটি তার পরিবারকে খুঁজে পাচ্ছে, এবং তখন আমি কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে চলে, হ্যাঁ, যে এখন তো বাঁচবার একটাই উপায়, যদি একটা ডাক্তারকে কিডন্যাপ করে বাড়িতে কনস্ট্যান্ট রেখে দেওয়া যায়। তো এইখান থেকে ছবিটার গল্পের আইডিয়াটা, যে একটা হ্যাঁ জেনেসিস মেয়ে, তো এখান থেকে। হ্যাঁ, তার বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে এবং ইনিশিয়াল ফার্স্ট ইয়েতে ছিল একটা বাচ্চা এবং বাবা আছে, বুড়ো বাবা আছে, ঠিক আছে, এবং সে একটা ডাক্তারকে বন্দি করে এনেছে। ফাইমলুক কিছু ছিল না। ফার্স্ট আমি এটা ডিসকাস করি, দেন উই রিয়েলাইজড যে এটা সেরকম জমছে না, এবং তারপরে যে রোজ যে একঘেয়ে লাইফ লিড করছি, এই টাইম লুপটা সেখান থেকে ঢোকে। তখন শর্মিষ্ঠা বলে যে যদি তুই এটাই ভাবছিস তাহলে 3 জেনারেশন অফ উইমেন হওয়া উচিত, নট একটা বাবা, 3টে জেনারেশন অফ উইমেন। এবং আমার যেমন মানে আমার মাইথোলজিক্যাল গিক, তো সেখানে 3টে উইমেনের কথা যখনই বলে তখনই মাদার, মেডেন, ক্রোন, 3জন দেবী এই জিনিসটা আসে, এবং তারপর মোটামুটি খাপে খাপ পঞ্চুর বাপ বসতে থাকে। এবং কালকোপ্পয় মাইথোলজিক্যাল হালকা রেফারেন্স না, মানে ফিল্ড উইথ মাইথোলজিক্যাল রেফারেন্স, মানে সেটা মানে আর্ট ডিরেকশন থেকে শুরু করে সব জিনিসে। এবং আমরা ইউজুয়ালি যখন স্ক্রিপ্ট লিখি তখন আমরা প্রথমে একটা স্কেলেটন লিখে নিই দুজনে বসেই, এবং উই কনস্ট্যান্টলি ডিসকাস যেটা ভালো লাগছে, এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে না। তো ওই স্কেলেটনটা একদমই আমরা লিখে নেবার পর তারপরে আমরা ওয়েট করি প্রডিউসারের থেকে ফাইনাল গেট গো পাওয়ার পরই আমরা ফাইনাল স্ক্রিপ্টটা লিখি। এবং অনেক সময় যেমন কালকোপ্পয়টা ইম্পর্টেন্ট ছিল যে আমাদের বাড়িটা পাওয়া খুব ইম্পর্টেন্ট ছিল, যে বাড়িটার স্ট্রাকচারটা কি রকম, তার উপর স্ক্রিপ্টটা ডিপেন্ড করবে। বাড়িটা কি তোমাদেরই কারোর বাড়ি নাকি তোমাদের কোনো না 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 না, এটা নয়াবাদের ভেতরে একটা বাড়ি এরকম আছে, অদ্ভুত বাড়িটা, মানে বাড়িটা এতটাই অদ্ভুত, এটা 3 তলা বাড়ি কিন্তু তার বাড়ির থেকে বারান্দা বড়। মানে আচ্ছা, তোমরা কোভিড এর সময় তো এই ফিল্মটা তো পুরো শুটিং করেছো, তো কি করে মানে বাড়ি খুঁজে পাওয়া তো ইজি ব্যাপার না, মানে প্রচুর বাড়ি রয়েছে, ঠিক আছে, মানে তোমরা রেকি কি করে করলে যখন লকডাউন চলছে? বলছি জিনিসটা হচ্ছে আমাদের যে হ্যাঁ এক্সিকিউটিভ প্রডিউসার ছিল প্রতীকও আমাদের জুনিয়র SRFTI, তো এই বাড়িটার খোঁজ ওর কাছে ছিল, কেননা এই বাড়িটাতে SRFTI এর কিছু স্টুডেন্ট প্রজেক্ট হয়েছিল, এটা পঞ্চশায়ের এরিয়াতে, তো নয়াবাদ ওইখানে। তো ওকে যখন আমরা শোনাই, ওকে বলতে আমাদের এরকমই একটা কল হয়েছিল, যেটা জুম মিট হওয়ার কথা ছিল, তো তখন নেটওয়ার্কেরও কিছু ইস্যু ছিল বলে আমরা একটা কল করেছিলাম, মানে আমি, রাজদীপ, অঞ্জন দা, মানে অরোরা ফিল্ম কর্পোরেশনের যিনি কর্ণধার, আর প্রতীক, আর আমাদের যে ডিওপি ছিল রানা। তো আমরা 5 জন যখন কথা বলছি তখন হচ্ছে এই প্রসঙ্গটা আসতে প্রতীক বলে যে দাঁড়াও, বাড়িটা হয়তো তোমাদের কিছু আমি ছবি তুলে পাঠাতে পারবো, ওর আশেপাশে আরেকজন থাকতো, যাকে দিয়ে আমি একটা ছোট্ট ভিডিও করে এবং ছবি তুলে পাঠাচ্ছি, তোমরা আগে দেখো যে এটা সুটেবল হয় কিনা। তো আমাদের দেখে মানে ভিডিওটা দেখে মনে হয়েছিল যে আমাদের ভাবনাতে ইনিশিয়ালি ওই মানে যে দুটো ফ্লোর আছে না, যে যেখানে ঠাকুর ঘরটা রয়েছে, যেখানে এটা ধূপ ধুলো দিতে দিতে উঠে যায়, সেটা আমাদের অ্যাকচুয়ালি প্রথমে ছিল যে একই ফ্লোরেই থাকবে, মানে একটা অন্ধকার গলির মধ্যে ওরা ঢুকে যাচ্ছে, অ্যালির মধ্যে ঢুকে গিয়ে একটা ঘরে ওরা ঢুকে যায়, এটা প্রথম প্ল্যানিং ছিল। তো এই বাড়িটা দেখবার পরে আমাদের মনে হয় যে না, তাহলে তো এটা মানে ওপরতলা নিচতলা করাই যায়, কোনো তো অসুবিধে নেই যে কোন তালাতে, এবং যেহেতু 3 তলা বাড়ি তাই জন্য ওই নিচতলাতে একটা সদর দরজা আছে যেটা দিয়ে মামুনি বেরিয়ে যাচ্ছে, দোতলাতে এই পুরো ড্রামাটা চলছে, আর 3 তলার উপরে কিছু একটা ঘটছে, যেটা মানে উইল বি ডিসকভার্ড বাই দ্য ডক্টর। তো তখন হচ্ছে এই যে ও যেটা বললো যে তারপরে স্ক্রিন প্লেটা লিখলে সুবিধে কি হয়, দেন ইউ নো ইয়োর প্রপস ভেরি ওয়েল, যে আমি এইভাবে এবারে জিনিসটাকে তৈরি করব, মানে আমার মুভমেন্টটা কি হবে, এটা খুব স্বচ্ছভাবে স্ক্রিন প্লেতে চলে আসে। তো যেখানে আমাদের এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে যে স্পেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো সেই জন্য যেটা আমরা একদমই তাই, আমরা প্রথমে একটা স্কেলেটন, যেটা তুমি স্টোরি বলো বা একদম স্ক্রিন প্লের মানে
ব্লুপ্রিন্ট বলো, সেইটা আগে আমাদের তৈরি থাকে, মানে সো দ্যাট উই ক্যান পিচ টু দ্য প্রডিউসার বা যাকেই পিচ করতে হয় সেখানে কোনো অ্যাম্বিগুইটি না থাকে, মানে আমাদের ভিশনটা বা ভিজুয়ালাইজেশনটার জন্য ওখান থেকে একটা ক্লিয়ার পিকচার বেরিয়ে আসে। এবার স্ক্রিন প্লেতে ওটাই কনভার্টেড হয়ে যায় অ্যাজ ডেসক্রিপশন অ্যান্ড ডায়ালগস। হোয়াট ইজ অ্যাডেড ইন দ্য স্ক্রিন প্লে ইজ দ্য ডায়ালগ পার্ট মেইনলি, তাই তো রাজদীপ? সেটাই মেইনলি ব্রেকডাউনটা সেটাই হয়। একদম। আর করতে কিন্তু সত্যি কথা বলতে গেলে যে ইয়েস উই স্পেন্ড ইয়ার্স অন থিঙ্কিং, ইমাজিনিং, রাইটিং, এটা ঠিক, কিন্তু একটা প্রপার কাজকে আমাদের স্ক্রিপ্ট লিখতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মানে টেকনিক্যালি যদি আমি বলি সেটা কিন্তু খুব বেশি Exactly, সময় মানে লাগে না। পেন এন্ড পেপারে অ্যাকচুয়ালি টাইমটা খুব বেশি লাগে না, কারণ a lot of things is written inside the head for quite a long time. মানে আমরা ফাইনালি পেপার নিয়ে বসবার আগেই অনেকটা জিনিস তৈরি থাকে ডিসকাশনের থ্রু দিয়ে, নিজেদের মানে ভাবনার থ্রু ওই দিয়ে। স্কেলেটনটা অনেকবার রিভাইজড হতে থাকে, তারপরে যখন আমরা ফাইনাল ড্রাফটে লেখা শুরু করি তাতেও হয়তো হ্যাঁ মন পতঙ্গ তো বোধহয় 6 বা 7 ড্রাফটে হয়তো ফাইনাল ফিল্মটা দাঁড়িয়েছে, এবং সেটাও মানে ফিল্ম শুটিং এর সময় অনেক কিছু চেঞ্জেস সেখানেও হয়েছে, হয়নি তা না। যদিও আমাদের খুব মানে মেটিকুলাসলি ডিজাইন স্টোরি বোর্ডিং থাকে, কেন রাজদীপ খুব ভালো ছবি আঁকে এবং সেটা একদম মানে একদম প্রপার স্টোরি বোর্ডিং নিয়ে আমরা কিন্তু ফ্লোরে যাই, মানে যেখানে কারো কোনো অ্যাম্বিগুইটি থাকবে না যে শর্টটা কিভাবে নেওয়া হবে, অল ডিপার্টমেন্টস আর ভেরি ক্লিয়ার যে কিভাবে তৈরি হবে। আমি রাজদীপদের স্টোরি বোর্ডিং দেখেছি ফেসবুকে, কালকক্ষর একটা স্টোরি বোর্ড আমি দেখেছি রাজদীপদার। ওই ডাক্তার যে ওই ড্রয়িং যে রুমটা যেখানে দোলনা ফোলনা ছিল, যেখানে মেন ড্রামাটা হতো, ওখান থেকে এসকেপ করার একটা বোধহয় লুপ, যেটা স্টোরি বোর্ড রাজদীপদার ফেসবুকে আছে ইয়ে করা। তো ওটা আমার খেয়াল আছে। আমার যে সবথেকে পছন্দের ডিরেক্টর, মানে উনি স্টোরি বোর্ড, উনি খুব মানে উনি অ্যাকচুয়ালি মানে ড্রয়িং করতে খুব ভালো পারে। জ্যাক স্নাইডারকে তো রাজদীপ দা অবশ্যই চিনবে। তো স্টোরি বোর্ড ব্যাপারটা আমারও খুব ফ্যাসিনেটিং লাগে। আর যেহেতু আমি কমিক বুক ব্যাকগ্রাউন্ড থেকে আসা, যে কমিক্স এর বই পড়তে খুব ভালো লাগে, লাইক দুটো জিনিসের মধ্যে খুব ক্লোজ জিনিসটা, ঠিক আছে? একদম একদম, মানে কমিক বুকের যে আদলটা অ্যাকচুয়ালি স্টোরি বোর্ডিং তো সেটাই হয়, একদমই একদমই সেই জিনিসটা। আমি তো আইটিতে কাজ করতাম, তো এক সময় ফিল্মে আসার আগে আই ওয়াজ ওয়ান্টিং টু বি আ কমিক বুক রাইটার, কিন্তু যেটা ইন্ডিয়ার মানে কোর প্রবলেম, উই হ্যাভ নো রেসপেক্ট ফর রাইটার্স। মানে আমি ওইখানেও ঘুরে বেরিয়েছি ব্যাঙ্গালোরে, তো দে আর অলওয়েজ ওয়ান্টিং যে আই ওয়ান্ট অ্যান আর্টিস্ট, আই ওয়ান্ট আ স্কেচার, আই ডোন্ট নিড আ রাইটার। আচ্ছা রাজদীপ, তোমাকে একটা জিজ্ঞাসা করতে চাই। আমি তোমার জো স্টকের একটা ইন্টারভিউ দেখছিলাম যে তুমি ইনফোসিসে 3 বছর কাজ করেছো এবং তারপরে তোমার SRFTI তোমার ক্র্যাক হয়েছে। তো SRFTI তে ক্র্যাক হওয়ার পরে মানে তুমি বাড়িতে কনভিন্স করলে কি করে যে এবার আমি এই প্যাকেজের চাকরি বাকরি ছেড়ে আমি এবার ফিল্ম মেকিং এ যাবো? বাড়িতে আগেই হুল দেওয়া ছিল, আমার তো ইনফোসিসে যাওয়ারই কথা নয়, মানে মানে ওটা বাড়ি আমাকে কনভিন্স করে পাঠিয়েছে, এবারে একবার ঢুকে গিয়ে আর বেরোতে পারছিলাম না। আমি ওই ইন্টারভিউটাতে একটা জিনিস দেখলাম, তোমার সাথে আমার মানে ছোটবেলার একটুখানি মিল আছে। তুমি একটা জায়গায় দেখলাম বলছো যে মাধ্যমিকের আগে টিভি আসেনি কারণ ছেলে খারাপ হয়ে যাবে, বাট এনিওয়ে খারাপ হয়ে গেছিলাম। আমার সেম কেস, ছোটবেলাতে আমার ব্যাটম্যান আর শক্তিমান প্রীতি দেখে ওই টিভির লাইন কেটে একদম মাধ্যমিকের পরে এসছে, কিন্তু আমি ততদিনে নষ্ট হয়ে গেছি, ঠিক আছে? এবার তো তোমার ওই ইন্টারভিউটা দেখে আসছিলাম যে আরে মিল আছে তো। আর আমি এখন আইটি লাইনেই আছি। আমি একটা সময় ভাবতাম যে ফিল্ম মেকার হব, এখন মোটামুটি এই 3 বছর ইউটিউবে চক্করে বাংলা ইন্ডাস্ট্রি কিভাবে ফাংশন করে সেগুলো জেনে বুঝে আমি কাইন্ড অফ যে না ভাই এখানে আমার তো হবে না, পেছন চাটতে তো আমি তো ভাই পারবো না, ঠিক আছে? আমার তো হালকা অ্যাটিটিউড প্রবলেম আছে। আমি খুব হাম্বেল হতে পারি, বাট আমি ভাই ওই লোকজনকে তেলিয়ে চেটে দ্বারা সুযোগ দাও, ও আমার দ্বারা হবে না একদমই, ঠিক আছে? আর টু বি ভেরি অনেস্ট, আমি যে ধরনের গল্প বলতে চাই, এই তুমি যে ধরনের ফিল্ম বানাও, ঠিক আছে, যে এর অডিয়েন্স তো খুব কম, ঠিক আছে? মানে এটা খুব স্যাডেনিং একটা ব্যাপার, ঠিক আছে? বাট যাই হোক, ওই জন্য আমার খ্যাচটা এখন অনেকটাই কমে গেছে। এনিওয়ে, তুমি কন্টিনিউ করো প্লিজ। না, আমার মনে হয় না অডিয়েন্স কম, ইট ইজ দ্যাট দ্য ব্রিজ, মানে আমরা ওই ব্রিজটাই তৈরি করতে রাজি হচ্ছি না। মানে আজকে তুমি ধরো, মানে আজকে তুমি সাউথের ফিল্মে
তারা নিজেদের মতো করে ধাঁচটা তৈরি করে নিয়েছে, কিন্তু কমিক বুকের ইনফ্লুয়েন্স ইজ হিউজ। কান্তারাতে লাস্টের সিকোয়েন্স গুলো যেভাবে শর্ট, দ্যাট ইজ অ্যাবসলিউটলি গ্রাফিক নভেল, মানে হ্যাঁ পুরো গ্রাফিক নভেলের ছাপ পুরো, মানে ইট ইজ নট লাইক সিনেমা, ইট ইজ লাইক আ গ্রাফিক নভেল। সাউথের অর্ধেক লোক ডিসি থেকে হাইলি ইন্সপায়ার্ড, মানে সে তুমি লোকেশ কানাগারাজ থেকে শুরু করে আমাদের সুপারস্টার নানির দশেরা বলে একটা ফিল্ম আছে, ওইটা থেকে শুরু করে মহারাজার যে লাস্টের ওই যে খুনের সিকোয়েন্সটা ইজ অ্যাবসলিউটলি কমিক বুক, পুরো ইভেন তোমার ফটো ইটস লাইক গোয়িং থ্রু আ প্যানেল। একদম এটাই তো আমি বলতে চাইছি যে আমরা কিছুতেই কন্টেম্পোরারি জিনিসটাকে, আমরা বাঙালি মানে সবাই, মানে পুরো ফিল্মের সঙ্গে যুক্ত সবাই, তারা এখনো এতটাই মানে মানে পেছনে রয়েছি যে ওইটা আমি এমব্রেসই করতে, আমরা সাউথের শুধু আপাত জিনিসটাকে ধরে মানে ওটাকে ফলো করার চেষ্টা করছি, কোডটাকে ধরতেই পারছি না। এবং যেটা একদমই মানে দেখার লোক নেই, ব্যাপারটা হচ্ছে মানে এখানে তো ধরো তোমার যে সিস্টেমে তুমি পড়ছো, মানে যেটা তুমি জিজ্ঞেস করছো বা আমাদের সবাই জিজ্ঞেস করছে কোথায় দেখানো হবে, উই হ্যাভ আমাদের ছবিটার সাথে মানে প্রপার ডিস্ট্রিবিউশন সবই আছে, বাট স্টিল এই যে মানে এই যে সিস্টেমটা যেভাবে রয়েছে যে তোমাকে শেষ মুহূর্ত অব্দি তুমি প্রপারলি জানতে পারবে না বা আমরা সেভাবে বলতে পারবো না, এটা তো একটা সিস্টেমের পার্ট যে এখানে দেখা, এখানে হচ্ছে তাহলে এখানে গিয়ে দেখো জিনিসটা, বা আমরা যেভাবে মানে আমরা তো খুব একদম অন্যভাবে যে পথে নেমে যে প্রচারটা করছি মন পতঙ্গের, যে একদম রাস্তায় নেমে রাস্তায় মানুষের সাথে কথা বলে তার হাতে একটা প্যাম্পলেট ধরিয়ে বা ভায়োলিন বাজিয়ে যেটা চেষ্টা করছি, তো সেখানেও আমরা বুঝতে পারছি যে যখন এই প্রশ্নটা আমাদের দিকে করা হচ্ছে তখন আমরা বলছি হ্যাঁ ঠিক আছে, একদম রিলিজের 2-3 দিন আগে হল লিস্টটা বেরোবে এবং তখন বিভিন্ন মাধ্যমে আপনারা জেনে যাবেন, সেটা সোশ্যাল মিডিয়া হোক, বুক মাই শো হোক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে অডিয়েন্স ধরো এগুলো ফলো করছে না, এক্স্যাক্টলি, সেও কিন্তু সিনেমাটা দেখতে পারে, সেও সিনেমাটা দেখতে পারে, সেও কানেক্ট করতে পারবে কিন্তু ছবিটার সাথে, সেখানে হয়ে যাচ্ছে সমস্যাটা, তাকে আমি কিভাবে বোঝাবো? একটা পোস্টারে লেখা থাকছে কোথায় রিলিজ, হ্যাঁ একটা পোস্টারে লেখা থাকছে না কোন হল, ঠিক আছে, সবাই ইন্টারনেট দিচ্ছে না। মানে যেটা ধরো একটা সময় ছিল যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, আচ্ছা একটা হলে সিনেমা দেখলাম, সময় আছে, হাতে ফাঁকা আছে, চলো ঢুকে পড়ি, সেই মানে ফ্লোটিং অডিয়েন্সটা আজকে আছে কিনা সেটা বোঝার কিন্তু অ্যাটলিস্ট আমরা জানি না, মানে এটা নন্দন চত্বরে হয়তো আছে, বাট বাকি রেস্ট অফ দ্য কলকাতায় নেই। নন্দন চত্বরে এই কারণে আছে কেন, ওখানে লোকে আড্ডা দিতে যাচ্ছে, করছে, একটা খোঁজ রাখছে, ওখানে প্রচুর কলেজ গোয়িং পাবলিকরা যায়, ফেস্টিভ্যাল হয়, ওখানে লোকে আড্ডা দিতে যায়, একদমই ওই জায়গাটার ভাইবটাই পুরো আলাদা। মানে নর্মাল ধরো, মানে আমি বলছি আমি যখন যাদবপুরে পড়ছি মানে আর্লি 2000 মানে ফার্স্ট দিকে, তখনও সিনেমা কিন্তু হ্যাঁ একটা হয়তো পেপারে যেটা এন্টারটেনমেন্ট পেজ হতো, যখন ওই তখন তো ওইটাই ছিল যে এখানে এই ছবিটা আসছে, বা বড় জোর হয়তো যে গানগুলো রিলিজ হতো তার FM শুনে, বা ওই টেলিভিশনে যেগুলো তখনও চিত্রহার বা ওই জাতীয়, নট চিত্রহার এক্স্যাক্টলি, বাট অন্য ওই ধরনের কিছু পপুলারিটি ছিল সেটা, তো আদারওয়াইজ বাস থেকে দেখতে পেলাম আরে এখানে এই ছবিটা চলছে, এটা তো দেখতে হবে, এই জায়গাটা কিন্তু আজকে আর এক্সিস্ট করছে না। আজকে পুরো বিষয়টা হয়ে যাচ্ছে যে যেটার হয়তো অডিয়েন্স মানে আমাকে বুক মাই শো ফলো করতে হবে, বুক মাই শো গিয়ে করতে হবে, এবং সেটা তো একটা টাইপ অফ অডিয়েন্সই করবে। আমি তো নিজে বুক মাই শোতে মানে বুক করে সিনেমা দেখতে যাই না, আমি খুঁজে বার করি কোথায় সিনেমাটা আছে, আমি হলে গিয়ে টিকিট কাটি। আমার এটাই প্র্যাকটিস, বহু লোকের এটাই প্র্যাকটিস, অ্যাটলিস্ট বেঙ্গলে তো তাই প্র্যাকটিসটাই আছে। না এই জায়গাটা একটা সমস্যা আছে। আর তুমি যাকে দিয়ে শুরু করলে বা রাজদীপ যেটা বললো যে তোমার মার্কটা রাখতে গেলে ওই সময়টা লেগেই যাবে, মানে তুমি যদি তোমার চলমান সময় যেটা চলছে সেই ট্রেন্ডটাতে তুমি যদি না ভাসাচ্ছ, তার বহির্ভূত তুমি হচ্ছ, তো তাহলে তো মানে তোমার ট্রেন্ডটাকে সেট করতে সেই সময়টা দিতে হবে, তো কোথাও হয়তো সেই ইকুয়েশনটা চলে আসছে।
আচ্ছা, তোমাদের এই জিনিসটা রিয়েলাইজ করতে কিরকম লাগে যে কোভিড এর টাইমে ভেবে শুট করে বানানো একটা ফিল্ম, সেটা ভূষাণ ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আচ্ছা, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জার্নিটা কিভাবে হলো, মানে ফিল্মটা ওখান অব্দি পৌঁছালো কিভাবে? না, দেখো, এটা তো এটা তো absolutely stunning। মানে ইভেন ওটা আসছি, ইভেন ধরো মানে মন পতঙ্গ যতটা অন্য ধরনের, মানে আমাদের বাংলা ছবির কোট আনকোট ব্র্যাকেট যদি ধরি, তার ক্ষেত্রে যতটা অন্য ধরনের, তারপরেও কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট বেঙ্গলি ফিল্মের অ্যাওয়ার্ড পাওয়া, ইট ওয়াজ অলসো এক্সট্রিমলি সারপ্রাইজিং ফর আস। মানে এই যে একদিকে আমরা বলছি যে মানে ডেসপেয়ারের কথা, যে ডিস্ট্রিবিউশনের, কিন্তু যেগুলো যেখান থেকে আমরা এক্সল্টেড হচ্ছি বা যে অ্যাওয়ার্ড গুলো পাচ্ছি বা যে রিকগনিশন গুলো পাচ্ছি, সেগুলো একদম আমাদের কাছে আনএক্সপেক্টেড। মানে নিরাশাটাও যতটা আনএক্সপেক্টেড, যে যখন এমন একটা কিছু ঘটছে যেটা চাই না বা যেটা না হওয়া ভালো ছিল, আবার যে জিনিসগুলো ভালো ঘটছে সেগুলো কিন্তু আনএক্সপেক্টেড, সেগুলো কিন্তু একদমই মানে ডিজাইনের মধ্যে পড়ে না। মানে তো সেখানে ওইটা মানতেই হবে যে the nature has its own way of rewarding you somewhere। হ্যাঁ, শর্মিষ্ঠা বলছি। হ্যাঁ, মানে ওইটা ও কালকক্ষ নিয়ে প্রশ্নটা যেটা করলো যে ন্যাশনাল অ্যাওয়ার্ড অব্দি মানে জিনিসটা হলো কিভাবে, বা এ মানে আমরা মানে হাউ ওয়াজ দ্য জার্নি। রাজদীপ দা, এই গ্যাপে তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বললে যে ব্যাঙ্গালোরে তুমি ছিলে, তুমি তো 4 স্টেটে তো তুমি অবশ্যই গেছো, তার মানে না, আমি ব্লসমে। ব্যাঙ্গালোরে খুব কম সময় ছিলাম, আমি বেশিরভাগ সময় আচ্ছা, ব্যাঙ্গালোরে ছিলাম না। আমি ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদ থেকে গিয়েছিলাম ওই কমিক বুক, ওই তখন ওইখানে হচ্ছিল, একটা ছিল, সেটাকে এক্সপ্লোর করার জন্য অ্যাজ আ রাইটার। কমিক কন, রাইট? কমিক কন না, অ্যাটেন্ড নট করতে কমিক গেছিলে না? কন, তখনও কমিক কন শুরু হয়নি, তখন ওখানে কমিক বুক আচ্ছা, লেখা হতো। ওই তখন ওই কমিক্স গুলো আসছে, ভার্জিন কমিক্স আর ওই কমিক্স গুলো আসছিল না ডিসি তখন। মার্ভেল, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তখন ইন্ডিয়াতে কিছু নতুন কমিক্স লেখা হচ্ছিল, তো তখন আমি সেইটা একটু এক্সপ্লোর করবার চেষ্টা করছিলাম অ্যাজ আ রাইটার। আগে কিন্তু অ্যাকচুয়ালি এখন আর আসে না, মানে আজ মানে অদ্ভুত ভাবে গ্লোবালাইজেশন হয়, সামথিং হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট। আগে কিন্তু মানে একদম বিদেশি কমিক্স কলেজ স্ট্রিটে গেলে অনেক সময় পাওয়া যেত, বা ফ্রি স্কুলে গেলে অনেক সময় পাওয়া যেত, অ্যাকচুয়াল মানে আমেরিকান কমিক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা না বদলে গেছে না 2005 টাচের পর থেকে, ঠিক আছে? একদম একদম একদম। 2005 অব্দি কিন্তু মানে রেগুলার স্টেশন কাউন্টারে পর্যন্ত ওই 10-15 টাকার পাতলা যে বইগুলো আসতো, ওইগুলো কিন্তু তোমার অ্যাভেলেবেল ছিল। আমি ওকে দেখাই যাচ্ছে, এই যে এই বইগুলো কিন্তু অ্যাভেলেবেল ছিল, ঠিক আছে? একদম পাতলা হতো বইগুলো। একদম এখন আর এগুলো পাওয়াই যায় না, ঠিক আছে? না, মানে এখন আর পাওয়া যায় না, মানে কি, এগুলো এখন পাওয়া একটা মাত্র জায়গাতে যাবে, ওই কলকাতা বইমেলা শুরু হবে যখন, ওইখানে কিছু দোকান বসবে, দামও পুরো খুব বেড়ে গেছে। দাম বেড়ে যাওয়া, মানে তুমি চিন্তা করো 30 টাকার অর্ণদেবের কমিক্স 1000 টাকা দাম, ঠিক আছে? এক্স্যাক্টলি। 1000, মানে ব্যাটম্যান সুপারম্যান ওরা অত দাম হাঁকায় না, ঠিক আছে? না না, এখানে বলছে 1000 টাকা, বলছে যে এই বইটা নেই, আর তুমি নিলে তোমার কাছে যাবে, না হলে তুমি বাদ দাও। আর লোকজন এত দাম দিয়ে কেনার জন্যও তৈরি আছে, ঠিক আছে? আর আমার বাড়িতে প্রচুর কমিক্স আছে, ঠিক আছে? মানে মোটামুটি 1000 খানেক তো হবে, ঠিক আছে? বাংলা, ইংলিশ, বাটুল, নন্টে ফন্টে, শক্তিমান সব মিলিয়ে। তো আমি সেই সব বই ছোটবেলা থেকে কোনোদিন বিক্রি করিনি। প্রচুর কমিক্স আছে। হ্যাঁ, আমার ডিসি মার্ভেলের প্রচুর কমিক্স আছে। মানে আমার কাছে মেন যে টাইটেল গুলো আছে আমি তোমাকে বলছি, ব্যাটম্যান, স্পাইডারম্যান, এক্সম্যান আর জাস্টিস লিগ, এই 4টে টাইটেলের প্রচুর, বিশেষ করে ব্যাটম্যান আর এক্সম্যানের তো প্রচুর আছে, ঠিক আছে? প্রচুর। মানে ছোটবেলাতে আমি খুব সিলেক্টিভ কিছু বই পড়তাম, এখন যেরকম যা পাই তাই পড়ছি, ঠিক আছে? তো তোমার ফেভারিট ক্যারেক্টার কে? আমার ফেভারিট ক্যারেক্টার বলবো না, আমি ফেভারিট কমিক বুক বলবো এক্সমেন। মানে তুমি মানে এই যে দ্য মার্জিনালাইজড হিরো, মানে এটার সঙ্গে আমার মানে 90s-এই প্রথম পরিচিতি হচ্ছে, হলিউডের বিভিন্ন ফিল্মেও পরিচিতি হচ্ছে, এবং 90s-এর এক্সমেনের একটা শো ছিল যেটা ইজ অলমোস্ট লেজেন্ডারি, সেটা দিয়েও হচ্ছে। মানে আচ্ছা, ওটার একটা কন্টিনিউয়েশন হলো এই বছরে, চেক আউট করেছো? ওটা ডিজনি প্লাস হটস্টারে আছে। এক্স্যাক্টলি 97, এক্সম্যান 97। এক্সমেন 97। তো আমার বছর
এক্সমেন মানে মানে আমার মানে যে ধরনের গল্প আমি বলি তার উপর এক্সম্যানের প্রভাব আছে। মানে যে দ্য ডার্ক হিরো, দ্য মানে কি বলবো, দ্য আন্ডার প্রিভিলেজ হিরো, দ্য মার্জিনালাইজ হিরো, এবং মানে এমন একজন হিরো যে মার্জিনালাইজড হওয়া সত্ত্বেও সে কিন্তু মানে হি ডাজন্ট থিঙ্ক অফ হিমসেলফ অ্যাজ এ লুজার, হি ইজ আ ফাইটার। হি ডাজন্ট হি ডাজন্ট ক্রিপ, হি ডাজন্ট মানে সে যে মানে আমার তো কিছু হচ্ছে না, আমার সঙ্গে কেন এটা ঘটছে, আই এম বিং মানে ডিসক্রিমিনেটেড, এই এই কান্নাটা কাঁদে না। সো হুম। সো আচ্ছা, এক্স মেনে তোমার ফেভারিট ক্যারেক্টার কে? উলভারাইন, ডেডপুল, সাইক্লোপস, কোলোসাস, গ্যাম্বিট? হ্যাঁ, ম্যাগনিটো, ম্যাগনিটো। ম্যাগনিটো। আরে শাবাশ, তোমার এরিক লেন্সের কে এত ভালো লাগে? বা ভালো ব্যাপার। আমার সাইক্লোপস কে না খুব আন্ডাররেটেড মনে হয়। ঠিক আছে, সাইক্লোপস কে ভীষণ আন্ডাররেটেড। গ্রে, প্রত্যেকটা ক্যারেক্টারই খুব গ্রে, এবং মানে দ্য কাইন্ড অফ মানে যেভাবে তাদের খোদাই করে মানে বিভিন্ন রাইটার্সদের থ্রু দিয়ে তারা যে জায়গাটায় কমিক বুক থিয়েতে পৌঁছেছে, মানে ফিল্ম ডেপিকশন ততটাই গোদা। মানে হ্যাঁ, মানে Wolverine is supposed to be a 5'4" guy, মানে he's such হ্যাঁ, 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 হ্যাঁ। তাকে হিরো করা। তো এটা কিন্তু ডেডপুলে কিন্তু এটা রেফারেন্স দিল, আমার খুব ভালো লেগেছে রেফারেন্সটা। ওই এটা তোমার ডেডপুল 5'4" থেকে 4'5" করে দিয়েছে। ওটা বেশি মানে অত বেটেও না। তোমার কেমন লাগলো ডেডপুল ভার্সেস উলভারিন? খুব ভালো, এন্টারটেইনিং, খুব এন্টারটেইনিং, দারুণ এন্টারটেইনিং। বাট ইয়া, ডেডপুল তুমি সিরিয়াসলি হবে না। ইট ইজ অ্যাবাউট মেটা রেফারেন্সেস, ইট ইজ অ্যাবাউট মানে ইট ইজ মেকিং ফান অফ দ্য জনরা। ডেডপুল থেকে এটাই এক্সপেক্টেড। তো মানে কিন্তু জানো তো ডেডপুলের কিন্তু কমিক্সে কিছু ট্র্যাজেডি ইমোশনাল গল্প আছে যেখানে ডেডপুল কিন্তু অন্য লাইটে। ঠিক আছে, সেটা কমিক্স বলেই সম্ভব, মানে সেটা কমিক্স বলেই সম্ভব, সেটা কমিক্স বলে। মানে আমি একটা গল্প পড়েছিলাম যেখানে ক্যাপ্টেন আমেরিকা কাইন্ড অফ ডেডপুলকে ইউজ করে না থ্রো করছে, আর ডেডপুলের কাছে জিনিসটা খুব শকিং, কারণ ক্যাপ্টেন আমেরিকাকেও মানে ফ্যান বয়ের মতো দেখে যে এ আমার গুরু। ঠিক আছে, কাইন্ড অফ জোকারে যে গল্পটা দেখায় না যে ও গিয়ে ওই ফ্র্যাঙ্কলিন মুরের ক্যারেক্টারটাকে খুন করছে, ইট ইজ লাইক ডেডপুল প্রথমে তো শকড, তারপরে ক্যাপ্টেন আমেরিকার সাথে দেখলাম ফুল ফাইট হচ্ছে। যাই হোক, এই নিয়ে শর্মিষ্ঠা দিকে বোর করবো না। রাজদীপ এই কমিক বুক নিয়ে কথা বলতে শুরু করলে কিন্তু মানে গোটা রাত কম পড়ে যাবে। ঠিক আছে, বোর হওয়ার কিছু নেই, আমি হচ্ছে পরে এই আমার কাছে একটু হয়তো আমি এগুলো এলিয়েনেটেড ছিলাম। আমার কমিকের হচ্ছে তোমার যেটা তুমি বাকি ইন্ডিয়ান যেটা বলে সেটা শক্তিমানই হোক, পূজা চৌধুরী হোক, এগুলো হচ্ছে আমার মানে ভেতরে লোকানো থাকে। কিন্তু ডেফিনেটলি মার্ভেল ডিসি যদি বলো সেটা একটু আমার বড় বয়সে চর্চা, এবং সেটা অনেকটাই রাজদীপের অবদান যে যেভাবে আমি দেখেছি। কিন্তু অফকোর্স তুমি লাস্ট যে ছবিটার কথা বললে ওটা আমার ভীষণ ভালো লেগেছে, এবং আমি ডেডপুলের ফ্যান। ডেডপুলকে আমি যেভাবেই দেখি না আমার মনে হচ্ছে যে মানে ওই ঠিক এইভাবে নিতে পারে, মানে নিজের খিল্লি এইভাবে সে করতে পারে, এবং ওই জনরার খিল্লি যেটা মার্ভেলের। ও একটা রিসেন্টলি করেছিল 10 অবতারের সাথে মার্ভেলের একটা কম্প্যারিজন। রাজদীপ রিসেন্ট একটা ভিডিও করে মানে করেছে কম্প্যারিজন, মানে মিথ বাস্টিং বলে ওর একটা চ্যানেল আছে যেটা জাস্ট মানে লঞ্চ হয়েছে। তো সেইটা যদি তুমি দেখো, সেখানে করতে গিয়ে যখন চরিত্রগুলোকে ভাঙছিল, তো তাতে মানে আমার চিরকালই যারা টপ মোস্ট মার্ভেলের সেটার থেকে বরঞ্চ মানে আই এম মাচ আ ডাই হার্ট ফ্যান অফ অ্যান্টম্যান। মানে যাকে আমার মনে হয় যে মানে যার দুটো দিকই অতটা ওইভাবে মানে যার ডাইকোটমিটা এতটাই স্ট্রং, মানে যে ওইটুকু ছোট থেকে ওই জায়গায় অবধি যেতে পারছে। তো সেই জায়গা থেকে এই যে তুমি বলে এই আলোচনাটা রাত কভার ডেফিনেটলি হয়ে যাবে, আমি হয়তো ঝিমিয়েও যেতে পারি, বাট স্টিল ইট ইজ ওয়ার্থ ইট। তার কারণ হচ্ছে যে আমরা এই মুহূর্তে যে কাজগুলো মানে আমরাও যেটা ভাবছি বা করছি বিকজ অফ হিম, মানে আমি যদি অনেক বেশি সেটা হয়তো
দ্য রিয়েলিস্টিক মোল্ড যদি আমার হাত দিয়ে তৈরি হচ্ছে, কিন্তু তার যে মানে অতিমানবিক হয়ে ওঠা বা রিয়েলিজম ছাড়িয়ে ফ্যান্টাসির গণ্ডিতে চলে যাওয়া, সেটা ওর হাত দিয়ে হচ্ছে। তো কোথাও আমাদের যে ইউনিজন বা কনজুগেশন অফ থটস যেটা হচ্ছে, সেটা কিন্তু কোথাও এই বিস্তারিত ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা কিন্তু ভীষণভাবে দ্বারা আমরা প্রভাবিত। তো সেখানে এটা মানে বোর হওয়ার কোনো জায়গাই নেই। এবং আমাদের আমার মন পতঙ্গের ট্রেলারটা যখন দেখছিলাম, আমার কিছু ফ্রেম দেখে আমার মনে হচ্ছিল যে এখানে একটা কাইন্ড অফ একটা ফ্র্যাঙ্ক মিলারের নভেলের মতো হালকা একটা ভাব আছে, ঠিক আছে, কোথাও গিয়ে একটা সেই মানে একটা ডার্ক আন্ডারবেলি দেখানো হচ্ছে, একটা শহরের এমন একটা অ্যাঙ্গেল দেখানো হচ্ছে যেটা সবসময় দেখতে পাওয়া যায় না, ঠিক আছে। আমার একজন বন্ধু আছে, এই ট্রেলার রিভিউটা কিন্তু শুধুমাত্র আমি একা করিনি, মুভি বাব দেবজ্যোতি বলে আমার একটা বন্ধু আছে, সেও ইউটিউবে ভিডিও করে। তো ও আন্ডারগ্রাউন্ড সিনেমা, তোমাদের যে সিনেমার অ্যাকচুয়াল যে জনরেটা, ও সেই আন্ডারগ্রাউন্ড সিনেমার কনসেপ্ট নিয়ে ও ভিডিওটা বানিয়েছিল। ও খুব সুন্দর, ও খুব অফবিট কথাবার্তা বলে এবং ও খুব সুন্দর ভিডিও বানায়। তো আমার আগে আন্ডারগ্রাউন্ড ফিল্ম দেখার না খুব একটা ইয়ে ছিল, যে আমি মানে খুঁজে বার করতাম একদম অবসিকিউর ফিল্ম, ঠিক আছে, মানে জন ওয়াল্টার্স বোধহয় তার ওই পিঙ্ক ফ্ল্যামিঙ্গো বলে একটা ট্র্যাশ ফিল্ম আছে, ঠিক আছে, মানে সেখানে একজন মহিলা মানে যাকে দেখে রাক্ষসরাও ভয় পেয়ে যাবে, সে নিজের পটি নিয়ে এসে খাচ্ছে, ঠিক আছে, মানে কলেজ লাইফে অদ্ভুত অদ্ভুত খ্যাত ছিল। যে আমি দেখতে চাই যে সিনেমাটার মধ্যে আছেটা কি, তারপর দেখে আমি ভাবতে বসতাম যে এরকম একটা গল্প ডিরেক্টর বলার সাহস পেলো কি করে, তাকে ড্রাইভ করলো কোন ফ্যাক্টরটা, ঠিক আছে। তো এইটা আমাদের দিনে মানে যদি তুমি আমাদের মানে এনশিয়েন্ট মানে টেক্সটে যাও, মানে আমাদের নবরসের মধ্যে কিন্তু বিভৎস রস একটা রস, এবং আমরা যখন বড় রস ওটা, হ্যাঁ বড় স্ক্রিন রাইটারদের সঙ্গে কথা বলেছি, ঠিক আছে, এবং যাদের কাছে আমরা শিখেছি, মানে যারা খুবই শিক্ষিত, তারা এটা বলেছে যে একটা পারফেক্ট সিনে এই যে 9টা রস, তাহলে শৃঙ্গার, সেক্সুয়ালিটি, অ্যাফেকশন, প্রেম, বীর রস মানে অ্যাকশন, মানে সাহস, মানে করুণ রস, ট্র্যাজেডি, হাস্যরস, কমেডি, অদ্ভুত রস, ওয়ান্ডার, মানে তারপরে ধরো ভয়ঙ্কর রস, বিভৎস রস, শান্ত রস, রৌদ্র রস, এই 9টা রস কিন্তু একসাথে একই সিনে কাজ করে। তো মন পতঙ্গের তো প্রচুর এরকম সিকোয়েন্স আছে যেখানে এই জিনিসগুলো ওয়ার্ক করবে, মানে একই সাথে তুমি 4-5-6খানা জিনিস একসাথে ফিল করবে। মানে ইভেন মোস্ট টকড অ্যাবাউট যে সেক্স সিনটা, ঠিক আছে, হ্যাঁ, ওটা রাস্তার মধ্যে, ওটা তোমরা শুট করলে কিভাবে? মানে আমি এটা কোন রকম মানে থার্কি অ্যাঙ্গেল থেকে কিন্তু জিজ্ঞাসা করছি না, আই এম জাস্ট ভেরি কিউরিয়াস অ্যাবাউট দিস থিং, যে তোমরা তো শুট মানে আচ্ছা অ্যাক্টর অ্যাক্টররা কি রিয়েল সেক্স করছে, মানে অ্যাক্টর অ্যাক্টররা কি মানে রিয়েলি তারা করছে সেক্স? না 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 অ্যাবসলিউটলি না, রিয়েলি না 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 না, যেটা শর্মিষ্ঠা দিয়ে আবার কেটে গেল, শর্মিষ্ঠা দিয়ে লাইনটা ফল্টার করছে। মানে বেসিক্যালি সিনেমা কোনো কিছুই রিয়েল হয় না, সো দেয়ার আর সিনেম্যাটিক ম্যাজিক ইনভলভড ইন এভরিথিং, সো অ্যাবসলিউটলি নয়। কিন্তু আমি না অ্যাকচুয়ালি মানে আমি ইরোটিক সিনেমা আমি দেখেছি, ঠিক আছে, রিসেন্টলি আমি পাপরিকা সিনেমাটা আমি দেখছিলাম, ঠিক আছে, আমি একজনকে দেখতেও বলেছি পাপরিকা, তুমি দেখে থাকবে হয়তো, ঠিক আছে, আমি ড্যাম শিওর। ওকে, তুমি দেখে যদি না থাকো তাহলে পাপরিকা দেখতে পারো, ইতালিয়ান ফিল্ম 1991 সালে, ঠিক আছে। তো ভয়ানক সিনেমা, ঠিক আছে, একটা মেয়ের গল্প, মানে ভয়ানক, মানে সিনেমাটা খুব ফানি কিন্তু, ঠিক আছে, মানে সিনেমাটার মধ্যে কোনো রকম ডার্ক ট্র্যাজেডি ওরকম কিন্তু নেই, কিন্তু কমেডির মধ্যে সেই অ্যাঙ্গেলটা কোথাও গিয়ে রয়েছে। নায়িকাকে তুমি দেখে চোখ ফেরাতে পারবে না, আর সিনেমাটার মধ্যে মানে অনেক সিন রয়েছে যেগুলো আমি এখানে আমি বলতেও পারবো না, কিন্তু সিনেমাটা অন্যই লেভেলের। সিনেমাটা কিন্তু এরকম না যে মানে ইরোটিক সিনেমা মানে জাস্ট ফর যে না ওই পারপাসের জন্যই। সিনেমাটার মধ্যে দিয়ে যে গল্পটা যেটা বলা হয়, একটা এক্সপ্লয়টেশনের মধ্যে দিয়ে রেবেলিয়ানের একটা গল্প, সেটা কিন্তু খুবই সুন্দর। ওকে, তো তুমি যেটা বললে রাজদীপ দা, যে মানে এবার আমি না এই সেক্স সিন কি করে শুট হয়, এটা আমি না মানে বহুবার ভেবেছি যে এটা নিয়ে আমি একটুখানি রিসার্চ করবো, বাট আমার করা কখনো হয়নি, মানে ওই জন্য আমি তোমাকে এত ব্লান্ট ভাবে জিজ্ঞাসা করলাম যে রিয়েলি কি সিনেমাটা রিলিজ ফিলিজ হয়ে যাবার মানে যদি তোমরা 1-1.5 মাস বাদে এরকম একটা পডকাস্ট হয়,
সেখানে we can talk about it. না না অবশ্যই আমি করবো, ঠিক আছে, মানে আমি তো ভাবিনি যে তুমি আমাকে মানে রিপ্লাই করবে, পারফরমেন্সটা মানে কিভাবে করা হয়েছে একদম, হ্যাঁ। কিন্তু ইট ইজ হ্যাঁ, আ ঠিক পিওর আছে। পারফরমেন্স, ইট ইজ আ মানে পিওর আমি কোরিওগ্রাফ তোমাকে পিং করবো, পারফরমেন্স। ঠিক আছে, এটার জন্য আমি তোমাকে এটার জন্য পিং করবো, ওকে। হ্যাঁ, এবারে যেটা আমি আগেও বলছিলাম না, সিনেমাটা ইজ জনার শিফটিং, মানে there are 4 predominant genres. একটা হচ্ছে ধরো স্লাইস অফ লাইফ এন্ড রিয়েলিজম, ঠিক আছে, একটা হচ্ছে তোমার ইরোটিক, ঠিক আছে, একটা হচ্ছে তোমার মানে ইয়ে বলো ক্রাইম বা নোয়ার, পাওয়ার ঠিক আছে, নোয়ার, নোয়ার, হ্যাঁ। ঠিক আছে, এই এবং একটা ম্যাজিক রিয়েলিটি, এই চারটের মধ্যে ফিল্মটা কনস্ট্যান্টলি শিফট করতে থাকে এবং সেটা তুমি কনস্ট্যান্টলি বুঝবেও না। কিন্তু মানে ওই যে গ্রাফিক নভেলের যে রেফারেন্সটা তুমি দিলে, আমাদের এটা ইয়ে ছিল, যেহেতু আমরা একটা ইম্পাভারিশড কলকাতা দেখানোর চেষ্টা করছি, মানে আমাদের এটা ইয়েটি ছিল যে উই ডু নট ওয়ান্ট টু শো অ্যান ইম্পাভারিশড কলকাতা which we have already seen multiple number of times both in Indian films and in বিদেশি ফিল্মস, মানে মানে যেটা একটা বিবর্ণ, মানে যেটা ইন্ট্রিগ করে না, আর আজকে দাঁড়িয়ে ইন্ট্রিগ করে না, মানে ভীষণ একটা বিবর্ণ, রংহীন, খেতে পাচ্ছে না, লোকজন মরে যাচ্ছে। উই ওয়ান্টেড টু শো আ ভেরি কালারফুল, মানে তাই জন্য তুমি দেখবে কালার্স আর ভেরি কনসেন্ট্রেটেড, মানে অলমোস্ট পপিং। যে ইভেন কি আমি তো সিনেমাটার পোস্টারের মধ্যেও দেখলাম, পোস্টারের মধ্যে ওই চেয়ারটা থেকে একটা বাটারফ্লাই এর মতো অ্যাঙ্গেল, এবং পোস্টারটা ইটসেলফ খুব কালারফুল একটা পোস্টার। এক্স্যাক্টলি, ভেরি ভাইব্রেন্ট। হ্যাঁ, মানে আমাদের এটাই বক্তব্য, মানে জাস্ট বিকজ সামথিং ইজ ডার্ক or just because something is raw does not mean it is not attractive, does not mean it does not have life, it is full of life. এবং মানে যেটা আমরা বারবার বলছি, মানে ইট ইজ আ লাভ লেটার টু দিস সিটি। এই সিটির সমস্ত ভালো সমস্ত খারাপ জিনিস সেগুলোকে এমব্রেস করে ইট ইজ আ লাভ লেটার টু দ্য সিটি। মানে সিনেমাটা যদি দেখো, মানে যে ক্যারেক্টার গুলোকে, এবং তুমি তোমার রিভিউতে একটা জায়গায় বলেছো যে এই ছেলে মেয়েগুলো ইনোসেন্ট, কিন্তু এই ছেলে মেয়ে দুটো অ্যাকচুয়ালি তুমি দেখবে যে ইনোসেন্সের কোট আনকোট ডেফিনিশন ছাড়া নয়, মানে দে আর অলসো মানে পিপল হু ওয়ান্ট টু ফুলফিল দেয়ার ডিজায়ার্স অ্যাট এনি কস্ট, ঠিক আছে। এবং আমরা মনে করি তার মানে তারা ইনোসেন্ট নয়, এটাও নয়। এই যে আমরা সব জিনিসকে একটা কোডিফাই করার চেষ্টা করি, ট্রু, মানে প্রত্যেকটা জিনিসকে যেরকম একটা বক্সড আইডিয়া বা একটা ডিফল্ট, মানে যেটাকে বলে গন্ডিবদ্ধ করা, বেসিক্যালি উই পুট ব্র্যাকেট, ইনোসেন্স মানে এটা, আচ্ছা এটা না হলে দিস ইজ দিস, এই জায়গাটাই কোথাও এই ছবিটা বারবার মানে নক করবে, বারবার সেটাকেই কাউন্টার করবে। মানে যে ইনোসেন্ট সেই হয়তো তার একটা মানে কাউন্টার হিসেবে সেই এসে দাঁড়াবে, মানে যেরকম মানে আমার যেটা খারাপ দিক তার কাউন্টারে কিন্তু আমি বসে আছি, মানে আমাকে যদি আমার দুটো সাইড, মানে ইফ ইউ টেক টু সাইডস অফ দ্য সেম কয়েন, তার যেরকম দুটো দিক আছে সেরকমই তুমি তোমার তোমার ভার্চু যেটা সেটাই কিন্তু তোমার ভাইস। আমাদের সবচেয়ে শত্রু আমরা নিজেরাই। হ্যাঁ, মানে যেটা আমি মানে বলতে চাইছি, ধরো তুমি ইউর অ্যাডিক্টেড টু সে কমিক বুকস, তো এই যে অ্যাডিকশনটা, এটা তোমার ভার্চু যেরকম, এটাই তোমার কিন্তু হিতে বিপরীত করে দিচ্ছে। তো এইখানে মানে এই মন পতঙ্গ কনস্ট্যান্টলি তোমার যে আকাঙ্ক্ষা, এবং হু ইজ সেইং এটা উচ্চাকাঙ্ক্ষা, এই 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 ডেফিনেশনটা তো সোসাইটি দিচ্ছে বা অন্যরা দিচ্ছে যে এইটা তুমি এই উচ্চাকাঙ্ক্ষাটা করো না, তোমার চাদর যতটুকু তার মধ্যে তার তলায় লুকিয়ে তুমি যেটা করতে পারবে বা তার তলায় থেকে তুমি যেটা করতে পারবে সেটা করো। কিন্তু তুমি চাদরটাকে যদি বাড়াবার চেষ্টা করো, তখন তোমাকে ওই ব্যাখ্যাটা শুনতে হচ্ছে দ্যাট ইজ উচ্চাকাঙ্ক্ষা, যেটা তোমার জন্য নয়। কিন্তু সেই আকাঙ্ক্ষাটা তুমি তো ডিসাইড করবে, তুমি তো বলছো না যে এটা আমার উচ্চাকাঙ্ক্ষা, এটা আমার আকাঙ্ক্ষাই, আমি এটা চাই। আমার একটা ছোট চাদর আছে, সেই চাদরটাকে আমি বাড়িয়ে আমি একটা কুইন সাইজ বেডে শুচ্ছিলাম, এরপর আমি কিং সাইজ বেডে শুতে চাই। আমি একটা 10 বাই 10 ফুটের ঘরে আছি না, আমি এবারে একটা আমার পুরো বাড়িটাই আমি চাইছি যে 1000 ফিটের একটা আমার রুম হোক। তো এইখানে খেলাটা, ওই যে চেয়ারটা যেটা তোমরাই অনেক রিভিউস বলছে দ্যাট ইজ অ্যান অ্যালিগরিক্যাল চেয়ার, দ্যাটস আ মেটাফর, ইয়েস ইট ইজ, বাট দ্যাটস অলসো আ রিয়েল চেয়ার ওয়্যার দিস টু পিপল ওয়ান্ট টু সিট and they want to sit together, একসাথে তারা বসতে চাইছে, রাজা রানী হয়ে বসতে চাইছে।